আমরা যখন স্মার্টফোনে ম্যাপের দিকে তাকাই তখন সবকিছু খুব স্থায়ী আর নিখুঁত মনে হয়, তাই না? হ্যাঁ, একদম। এই যে ধরুন জ্যামিতিক রেখা দিয়ে আঁকা সীমানা, বড় বড় অক্ষরে লেখা শহরের নাম, দেখে মনে হয় যেন এগুলো সৃষ্টির শুরু থেকে এভাবেই ছিল। অনেকটা মানে পাথরে খোদাই করার শিলালিপির মতো আর কি। আমরা কখনো প্রশ্নও করি না যে এই নামগুলো কোথা থেকে এলো। এটা মানুষের একটা খুব সাধারণ প্রবৃত্তি। আমরা বর্তমানের পরিচিতিটাকেই একমাত্র সত্য বলে ধরে নিই। উম, একটা জায়গার নাম যে আসলে একটা পরিবর্তনশীল জিনিস, সেটা আমরা বেমালুম ভুলে যাই। ঠিক, কারণ মানচিত্র আসলে কোনো প্রাকৃতিক বিষয় নয়, এটি পুরোপুরি রাজনৈতিক এবং ধরুন প্রশাসনিক একটি দলিল। ঠিক বলেছেন। আর যখন আমরা ভূগোল আর পর্যটনের এই খোলসটা ছাড়িয়ে ইতিহাসের গভীরে একটু উকি দিই, তখন ওই পাথরে খোদাই করা নামগুলো হঠাৎ তরল হতে শুরু করে। দারুণ একটা উপমা দিলেন। আজ আমাদের এই ডিপ ডাইভের মূল মিশনটাই হচ্ছে মংলা প্রু পিন্টুর লেখা একটি চমৎকার প্রবন্ধ থেকে এই ইতিহাসটা তুলে আনা। প্রবন্ধটির নাম হচ্ছে পেঙ্গুয়া থেকে কক্সবাজার। আমরা এই লেখাটির চুলচেরা বিশ্লেষণ করে পুরো ব্যাপারটা বাংলায় খুব সহজে বোঝার চেষ্টা করব। আজ আমরা এমন একটি জায়গার ইতিহাস নিয়ে কথা বলবো যার বর্তমান নামটি সারা বিশ্বে পরিচিত। হ্যাঁ, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর। একদম। এমন কোনো মানুষ হয়তো নেই যে এই নামটির সাথে পরিচিত নয়। অথচ অবিশ্বাস্য ব্যাপার হলো, মাত্র ২০০ বছর আগেও এই নামের কোনো অস্তিত্বই ছিল না পৃথিবীর বুকে। হ্যাঁ, এবং সেই ২০০ বছর আগের সময়টায় গেলে আমরা দেখব সেখানে ছিল শত শত বছরের পুরনো কিছু নাম, একটা বিশাল রাজ পরিবারের পতন আর লাখো মানুষের দেশান্তরী হওয়ার এক বেশ রক্তক্ষয়ী ইতিহাস। হুম। জায়গার নাম শুধু কয়েকটি অক্ষরের সমষ্টি নয়, এটি আসলে ইতিহাসের এক নীরব সাক্ষী। একটি নামের পরিবর্তনের মাধ্যমে কিভাবে পূর্ববর্তী শত বছরের ইতিহাস বিলীন হয়ে যেতে পারে, এই প্রবন্ধটি তারই একটি ধ্রুপদী উদাহরণ। আচ্ছা, ইতিহাস ঘাটার আগে আমাদের একটু চোখের সামনে জায়গাটাকে কল্পনা করে নেওয়া দরকার। আমি যখন ম্যাপের দিকে তাকাই, জায়গাটার ভৌগোলিক অবস্থান আমাকে খুব অবাক করে। সেটা কেন? কারণ এটি বাংলাদেশের একেবারে দক্ষিণ পূর্ব সীমান্তের একটা জেলা। অবস্থানটা যদি দেখি, ২০.৩৫ ডিগ্রি থেকে ২১.৫৬ ডিগ্রি উত্তর অক্ষরেখা আর ৯১.৫০ থেকে ৯২.২৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। হ্যাঁ, একদম সুনির্দিষ্ট তথ্য। একদিকে উত্তরে চট্টগ্রাম, পূর্বে বান্দরবান ও মায়ানমারে রাখাইন প্রদেশ, দক্ষিণ ও পশ্চিমে বিশাল বঙ্গোপসাগর। যেন পাহাড় আর সমুদ্রের মাঝখানে একটা সরু ভৌগোলিক করিডোর। একদম তাই। আর এর দক্ষিণ পূর্বে আন্তর্জাতিক সীমারেখা বরাবর বয়ে গেছে একটা নদী, স্থানীয়রা যাকে বলে নেহমরাই। নেহমরাই। হ্যাঁ, যদিও এই নামটার সাথে আমরা অনেকেই পরিচিত নই, তবে আমরা সবাই একে নাফ নদী হিসেবে চিনি। ও আচ্ছা আচ্ছা, নাফ নদীর আদি নাম। হ্যাঁ, এই নদীটা শুধু একটা জলের ধারা নয়, এটি শতাব্দীর পর শতাব্দী ধরে একটা প্রাকৃতিক সীমানা হিসেবে কাজ করেছে। ১৯৮১ সালের একটা পরিসংখ্যান যদি আমরা দেখি, এই পুরো জেলার আয়তন ছিল প্রায় ২,২৬০ বর্গ কিলোমিটার বেশ বড় এলাকা। এবং জনসংখ্যা তখন ১০ লাখ ছাড়িয়ে গিয়েছিল। ১০টি বড় উপজেলা নিয়ে এর বিস্তৃতি: রামু, চকরিয়া, মহেশখালী, টেকনাফ, উখিয়া, কুতুবদিয়া, কক্সবাজার সদর, পেকুয়া, ঈদগাঁও এবং মাতামুহুরী। কিন্তু এই বিশাল জনপদ বা সীমানার শুরুটা মোটেও এমন ছিল না। সেটাই তো সবচেয়ে অবাক করার মতো বিষয়। আমি পড়ছিলাম যে ১৩৩৮ সালের দিকে পর্তুগিজ ঐতিহাসিক এ বেরোজ তার মানচিত্রে এবং ১৫৫৪ সালে তুর্কি নাবিক ছিদি আলী সিদিবি, মানে যাকে আমরা ছিদি আলী রেইস বলেও চিনি, তারা এই অঞ্চলটিকে সম্পূর্ণ ভিন্ন একটি নামে উল্লেখ করেছেন। হ্যাঁ, তারা একে বলেছেন বাকলিয়া। রাইট, বাকুলিয়া। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে এখানে। ষোড়শ শতাব্দীতে একজন পর্তুগিজ ঐতিহাসিক আর একজন তুর্কি নাবিক কেন এই বঙ্গোপসাগরের একটা কোণার এলাকার নাম নথিভুক্ত করছেন? এর মানে কি দাঁড়ায়? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। এর সোজা মানে হল, জায়গাটি সেই প্রাচীনকালে বহির্বিশ্বের সাথে খুব ভালোভাবে যুক্ত ছিল। ওই সময়টায় আন্তর্জাতিক নৌবাণিজ্যের একটা বড় রুট ছিল এই বঙ্গোপসাগর। আরব, তুর্কি এবং ইউরোপীয় নাবিকরা মশলার সিল্কের সন্ধানে এই পথ দিয়ে যাতায়াত করত। তার মানে এটা একটা গ্লোবাল হাবের মতো ছিল। অনেকটা তাই।
তাদের কাছে বাকুলিয়া হয়তো একটা গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক বা নোঙর করার জায়গা ছিল। তারা কিন্তু স্থানীয় ইতিহাস বা আবেগ দিয়ে নামটা দেখেনি, তারা দেখেছে পুরোপুরি ন্যাভিগেশনাল দৃষ্টিকোণ থেকে। বুঝতে পেরেছি। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি কাব্যিক আর সুন্দর লেগেছে স্থানীয় রাখাইনদের দেওয়া নামটি। তারা এই অঞ্চলটিকে ডাকত পেঙ্গুয়া বা পাংওয়া নামে। এর অর্থ জানেন? হ্যাঁ, প্রবন্ধটিতে খুব সুন্দর করে বলা আছে, হলদে ফুল। হ্যাঁ, হলুদে ফুল। একবার কল্পনা করুন বিষয়টা। পাহাড় আর সমুদ্রের মাঝখানে একটা বিস্তীর্ণ এলাকা, কোনো কোলাহল নেই, শুধু হলুদ ফুলে ভরে আছে একটা প্রান্তর। আর তাই মানুষের নাম দিয়ে দিল পেঙ্গুয়া। এই নামটিকে আমার একটা শান্ত, কোলাহলমুক্ত প্রাকৃতিক স্বর্গের মতো মনে হয়। এবং এই নামটা কিন্তু সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত ব্যাপকভাবে প্রচলিত ছিল। রামু অঞ্চলের দিকে গেলে এখনও হয়তো বয়স্ক মানুষদের মুখে এই নামের টুকরো টুকরো ব্যবহার শোনা যায়। তাই নাকি? এখনো শোনা যায়? হ্যাঁ, কিছু মানুষের মধ্যে এখনও প্রচলিত। পেঙ্গুয়া নামটার মধ্যে একটা খুব প্রাকৃতিক, অর্গানিক ব্যাপার আছে। মানুষ জায়গাটার চরিত্র দেখে, প্রকৃতি দেখে একটা নাম দিয়েছে। কিন্তু ইতিহাস তো সবসময় শান্ত থাকে না। ঠিক। আর ঠিক এখানেই আমাদের গল্পের গতিপথ বদলাতে শুরু করে। আচ্ছা, বিষয়টির গভীরে যাওয়া যাক। ১৬৩৮ সালের দিকে প্রতিবেশী আরাকান রাজ্যে একটা বড় রাজনৈতিক ভূমিকম্প হয়, তাই তো? হ্যাঁ, ১৬৩৮ সাল আরাকান রাজাশ্রী সুধম্মার মৃত্যু হয়। আর তার মৃত্যুর সাথে সাথে সমগ্র আরাকানে চরম বিশৃঙ্খলা আর নৈরাজ্য দেখা দেয়। এই নৈরাজ্যের মুখে রাজার পুত্র ঙা থোয়েং খাইং প্রাণ বাঁচাতে আরাকান থেকে পালিয়ে এসে বাকলিয়া নদীর তীরে একটা ছোট পাহাড়ে আশ্রয় নেন, যে নদীটাকে আমরা এখন বাকখালী নদী বলি আর কি। একটু দাঁড়ান, বিষয়টা একটু ভাবা যাক। রাজপুত্র নিজের দেশ ছেড়ে পালাচ্ছেন। শুধু কি রাজপুত্র, তার সহযোগী এবং আরাকানের সাবেক মন্ত্রী ঙা লাহ রুনো তার সাথে পালিয়ে আসেন। এখানে একটা জিনিস বুঝতে হবে, প্রাচীন রাজতন্ত্রগুলোতে ক্ষমতার পালাবদল কখনোই মসৃণ হতো না। হ্যাঁ, ইতিহাস তো তাই বলে। রাজার মৃত্যু মানেই ছিল ভাইয়ে ভাইয়ে বা সেনাপতিদের মধ্যে সিংহাসন দখলের রক্তক্ষয়ী লড়াই। পরাজিত পক্ষকে সাধারণত সপরিবারে হত্যা করা হতো। তাই রাজপুত্র এবং তার মন্ত্রীর পালিয়ে আসাটা ছিল আক্ষরিক অর্থেই নিজেদের প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হল, ওই প্রতাপশালী মন্ত্রী পালিয়ে আসার পর রাজনীতি পুরোপুরি ছেড়ে দেন। তিনি বৌদ্ধ ভিক্ষু হয়ে যান এবং নতুন নাম ধারণ করেন উ আজ্ঞামেধাবী। ঠিক বলেছেন। মানে একজন ক্ষমতাধর মানুষ প্রাণ বাঁচাতে পালিয়ে এসে সংসার ত্যাগ করে ভিক্ষু হয়ে যাচ্ছেন। রাজনৈতিক আশ্রয় প্রার্থী বা রেফিউজি হওয়ার এই ধারণাটি এই অঞ্চলে তাহলে কত পুরনো, ভাবলে অবাক লাগে। এবং বৃহত্তর প্রেক্ষাপটে দেখলে এই ঘটনাটি এই অঞ্চলের ডেমোগ্রাফি বা জনমিতি বদলানোর প্রথম বড় ধাক্কা ছিল। এটি শুধু একটি নতুন বসতি স্থাপনের গল্প নয়। এই বৌদ্ধ ভিক্ষু, যিনি একসময় মন্ত্রী ছিলেন, তিনি ওই পাহাড়ের পাদদেশে একটা নতুন বসতি স্থাপন করেন। তিনি এর নাম রাখেন অং খেংথা। এর ফলে সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এসে ওই পেঙ্গুয়া বা হলদে ফুলের একাংশ এই নতুন নামে পরিচিতি পায়। এই নাম পরিবর্তনের বিষয়টা খুব ইন্টারেস্টিং। পেঙ্গুয়া থেকে অংখেংথা। আগে নামটা ছিল প্রকৃতির সাথে যুক্ত, আর এখন নামটা হয়ে গেল একটা মানবিক বসতির, একটা রাজনৈতিক আশ্রয় কেন্দ্রের। ঠিক ধরেছেন। ক্ষমতার পালাবদল কিভাবে একটি অঞ্চলের পরিচিতি বদলে দেয়, এটি তার একটা নিখুঁত উদাহরণ। প্রকৃতি থেকে ইতিহাস এখন মানুষের হাতে চলে এলো। কিন্তু রাজপুত্রের এই পলায়ন তো কেবল একটা সূচনা ছিল। হ্যাঁ, বড় ঝড়টা তো তখনও আসাই বাকি। একদম। এর প্রায় ১৫০ বছর পর এই ভূখণ্ডে এমন এক মর্মান্তিক ঘটনা ঘটে, যা এখানকার ইতিহাসকে চিরতরে পাল্টে দেয়। আমরা ১৭৮৪ সালের কথা বলছি, তাই তো? হ্যাঁ, ১৭৮৪ সাল। এই সময়টা আরাকানের জন্য একটা স্মরণকালের ভয়াবহ ট্র্যাজেডি নিয়ে আসে। আরাকানের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিয়ে তৎকালীন বোরমার সাম্রাজ্যবাদী রাজা, যাকে বোদফারা বা মং ওয়াইং বলা হতো, তিনি স্বাধীন আরাকান আক্রমণ করেন এবং নির্বাচিত রাজা থামাদাকে হত্যা করে পুরো আরাকান দখল করে নেন। কিন্তু এরপর যা শুরু হয় সেটা রীতিমতো শিউরে ওঠার মতো। বর্মী সেনাপতি বেন্দুলার নেতৃত্বে রাখাইনদের ওপর নির্মম নির্যাতন আর হত্যাযজ্ঞ চালানো হয়। এই গণহত্যার ব্যাপকতা আজকের দিনে বসে কল্পনা করাও কঠিন।
আমি এই জায়গাটাতেই আপনাকে থামাতে চাই। আমি যখন সংখ্যাটা দেখলাম ১৭৮৫ থেকে ১৭৮৯ সাল, মাত্র এই ৪ বছরের মধ্যে দখলদার বর্মী সেনাবাহিনী প্রায় ২.৫ লাখ নিরীহ রাখাইনকে হত্যা করে। ২.৫ লাখ! হ্যাঁ, সংখ্যাটা বিশাল। একটু লজিক্যালি চিন্তা করুন, অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, যখন কোনো আধুনিক অস্ত্রশস্ত্র নেই, মেশিন গান বা বোমা নেই, তলোয়ার, বর্শা আর আগুন দিয়ে ২.৫ লাখ মানুষকে মাত্র ৪ বছরে হত্যা করা। এটা তো কোনো সাধারণ যুদ্ধ হতে পারে না। হুম এর মানে হল তারা গ্রামে গ্রামে গিয়ে রীতিমতো পদ্ধতিগতভাবে একটা পুরো জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিল। হুম আপনার এই পর্যবেক্ষণটা খুবই জরুরি। এটি আক্ষরিক অর্থেই একটা জাতিগত নিধন ছিল। ফসল পুড়িয়ে দেওয়া, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং নির্বিচারে হত্যা করা, এটি ছিল বর্মী সেনাবাহিনীর একটা পরিকল্পিত কৌশল, যাতে আরাকানিরা আর কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে। ভয়াবহ। আর এই ভয়াবহ হত্যাযজ্ঞ থেকে রেহাই পাওয়ার জন্যেই আরাকানের প্রায় ২/৩ অধিবাসী তাদের পিতৃভূমি ছেড়ে পালাতে বাধ্য হয়। ২/৩ মানুষ! ভাবা যায়? হাজার হাজার মানুষ জঙ্গল, পাহাড়, নদী পেরিয়ে প্রাণ হাতে করে পালাচ্ছে। তারা কোথায় এসে আশ্রয় নিল? ওই বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম আর পটুয়াখালী এলাকায়, যা তখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ছিল। ঠিক তাই। এই বিষয়টা চিন্তা করলে আমি অবাক হই। বর্তমান সময়েও আমরা বৈশ্বিক শরণার্থী সংকট নিয়ে প্রতিদিন খবর দেখি। লাখ লাখ মানুষ বর্ডার ক্রস করছে। আর আজ থেকে সোয়া ২০০ বছর আগেও ঠিক একই ভৌগোলিক করিডোর দিয়ে মানুষ এভাবেই প্রাণ বাঁচাতে ছুটে এসেছিল। হ্যাঁ, আর এই বিপুল সংখ্যক শরণার্থীর আগমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটা সাংঘাতিক প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করেছিল। একটা জিনিস মনে রাখতে হবে, ব্রিটিশরা এখানে মানবাধিকার রক্ষা করতে আসেনি। তারা এসেছিল ব্যবসা করতে আর ট্যাক্স আদায় করতে। ঠিক, হঠাৎ করে লাখ লাখ উদ্বাস্তু একটা এলাকায় ঢুকে পড়লে সেখানকার আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ তৈরি হয়। এটা সামাল দেওয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য নিজেদের প্রশাসনিক স্থিতিশীলতা রক্ষার একটা বড় মাথা ব্যথা হয়ে দাঁড়ায়। সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে, লাখ লাখ শরণার্থীর এই বিশাল স্রোত সামাল দিতে ব্রিটিশ প্রশাসনকে বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হয়। আর ঠিক তখনই ইতিহাসের মঞ্চে প্রবেশ করেন আমাদের গল্পের সেই কেন্দ্রীয় চরিত্র। ১৭৯৯ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সরকার এই বিপুল সংখ্যক শরণার্থীর পুনর্বাসন কার্যক্রম তদারকি করার জন্য একজনকে সুপারিনটেন্ডেন্ট বা তদারককারী পদে নিয়োগ দেয়। তিনি ছিলেন ব্রিটিশ কর্মকর্তা ক্যাপ্টেন হাইরাম কক্স। ক্যাপ্টেন কক্স দায়িত্ব নেওয়ার পর এই শরণার্থীদের পুনর্বাসনের জন্য বেশ কিছু কাজ করেন। তাদের জমি দেওয়া, খাবারের ব্যবস্থা করা এবং সবচেয়ে উল্লেখযোগ্য ছিল স্থানীয়ভাবে একটি বাজার প্রতিষ্ঠা করা। যাতে রিফিউজিরা নিজেদের মধ্যে এবং স্থানীয়দের সাথে বেচা কেনা করে টিকে থাকতে পারে। হ্যাঁ, আর খুব দ্রুতই এই বাজারটি মানুষের মুখে মুখে কক্স সাহেবের বাজার নামে পরিচিতি পেয়ে যায়। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি বা আইরনিটা কোথায় জানেন? ক্যাপ্টেন হাইরাম কক্স মাত্র কয়েক মাস সেখানে কাজ করতে পেরেছিলেন। ১৭৯৯ সালের ২ আগস্ট ওই পুনর্বাসন কার্যক্রম চলাকালে তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। হ্যাঁ, খুবই দুর্ভাগ্যজনক। তার বয়স ছিল মাত্র ৩৯ বছর। একজন মানুষ মাত্র ৩৯ বছর বয়সে অত্যন্ত অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করতে একটা অচেনা জায়গায় এলেন আর জ্বরে ভুগে মারা গেলেন। তিনি সেখানে খুব বেশি দিন কাজ করার সুযোগও পাননি। কিন্তু তবুও এই ৭ সমুদ্র ১৩ নদী পাড়ের এক ব্রিটিশ অফিসারের নাম চিরতরেই ভূখণ্ডের সাথে জুড়ে গেল। এটা কিভাবে সম্ভব হলো? এটা এ পুরো লেখার তাতে কি বা সো হোয়াট দিক, এই যে আমরা বিশ্লেষণ করছি, এর মূল জায়গাটাই এখানেই। ক্যাপ্টেন কক্স হয়তো ব্যক্তিগতভাবে বাজারটা বসিয়েছিলেন, কিন্তু তার নামটা যে টিকে গেল তার মূল কারণ হলো ঔপনিবেশিক আমলাতন্ত্র। মানে ওই সরকারি নথিপত্র। একদম, ব্রিটিশদের হাতে ছিল মানচিত্র আঁকার ক্ষমতা, ট্যাক্স আদায়ের খাতা আর সরকারি সিলমোহর। যখন তারা সরকারি নথিপত্রে, চিঠিপত্রে এবং ম্যাপে ওই এলাকার নাম কক্স সাহেবের বাজার লেখা শুরু করল, তখন স্থানীয় প্রাচীন নামগুলো আইনগতভাবে মুছে যেতে শুরু করল। তার মানে বিষয়টা এমন নয় যে স্থানীয় মানুষ খুব ভালোবেসে তার নামটা মনে রেখেছে। বিষয়টা হলো ব্রিটিশ প্রশাসন একটা নাম কাগজে কলমে চাপিয়ে দিয়েছে, আর আমলাতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাই বাস্তব হয়ে উঠেছে। ঠিক, ঔপনিবেশিক ক্ষমতা এভাবেই কাজ করে।
তারা যখন একটা জায়গার নামকরণ করে তখন তারা শুধু একটা নাম দেয় না, তারা আগের পুরো ইতিহাসটাকে ইরেজার দিয়ে মুছে ফেলে। ক্যাপ্টেন কক্সের মৃত্যুর পর সরকারি নথির জোরে সেই পুরনো অংখেংথা বা পেংওয়া নামটি কালের গর্ভে চিরতরে হারিয়ে যায়। একটা বাজার থেকে একটা পুরো এলাকার নাম হয়ে যায় কক্সবাজার। এমনকি যারা রিফিউজি হয়ে এসেছিল সেই রাখাইনরাও এই নতুন নামটা ব্যবহার করতে বাধ্য হয়। তবে তারা তাদের মতো করে নামটাকে একটু পাল্টে নিয়েছিল। তারা কক্সবাজারকে ডাকত ফলংজি নামে। ফলংজি। হ্যাঁ, এর অর্থ হল শ্বেতাঙ্গ সাহেবের বাজার। কালের বিবর্তনে মানুষের মুখে মুখে ঘুরতে ঘুরতে সেই ফলংজে নামটিও আজ বিকৃত হয়ে ফলংখিয়েতে এসে দাঁড়িয়েছে। ইতিহাস এভাবেই কাজ করে। অসংখ্য মতভেদ, রাজনৈতিক পালাবদল আর প্রশাসনিক কাগজপত্রের ভিড়ে প্রাচীন নামগুলো হারিয়ে যায়। বা কলিয়া, পেঙ্গুয়া, অংখেংথা এই সব কিছু ছাপিয়ে একজন ব্রিটিশ অফিসারের নাম আজ ইতিহাসে স্থায়ী হয়ে গেছে। আমরা যখন এই প্রবন্ধটার চুলচেরা বিশ্লেষণ শেষে পুরো গল্পটা একবারে দেখি, তখন সত্যি অবাক হতে হয়। এই লেখাটি আমাদের শেখায় একটি সাধারণ মানচিত্রের পেছনে কতটা গভীর আর রক্তাক্ত ইতিহাস লুকিয়ে থাকে। একদম তাই। আজ যখন কেউ পর্যটক হয়ে ওই সৈকতে হেঁটে বেড়ান, তিনি হয়তো শুধু সমুদ্রের বিশাল ঢেউ আর চমৎকার একটা সূর্যাস্ত দেখেন। কিন্তু এই সৈকতে প্রতিটি বালুকণায় মিশে আছে ২.৫ লাখ মানুষের হত্যার ইতিহাস, লাখো শরণার্থীর দীর্ঘশ্বাস, প্রাচীন রাজবংশের পতন আর মাত্র ৩৯ বছর বয়সে অকালে মারা যাওয়া একজন তরুণ ব্রিটিশ অফিসারের গল্প। এই জ্ঞান যে কোনো পর্যটকের দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণ বদলে দিতে বাধ্য। আমরা যখন কোনো জায়গার ইতিহাস জানি, তার পেছনের ঘটনাগুলো বুঝতে পারি, তখন সেটা শুধু একটা ভৌগোলিক স্থান থাকে না, সেটা মানুষের বেঁচে থাকার লড়াইয়ের একটা প্রতীক হয়ে ওঠে। একদম। আজকে এই আলোচনা গুটিয়ে আনার আগে একটা বিষয় আমার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছে। আমাদের সবার জন্যই এটা ভাবনার একটা বিষয় হতে পারে। ইতিহাস কতটা অনিশ্চিত আর ঘটনাচক্রের উপর নির্ভরশীল। হ্যাঁ, সত্যি। একটু ভেবে দেখা যাক তো, যদি ১৭৯৯ সালে ক্যাপ্টেন হাইরাম কক্স ম্যালেরিয়ায় মারা না যেতেন, অথবা তিনি যদি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্দেশে ওই ছোট বাজারটা স্থাপন না করতেন, তবে বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতকে আজ আমরা কি নামে ডাকতাম? আমরা কি আজও সেখানে ছুটি কাটাতে যাওয়ার সময় বলতাম যে আমরা পেংওয়া বা হলদে ফুলে যাচ্ছি? খুব সুন্দর একটা চিন্তার খোরাক। একটা নাম কিভাবে আমাদের স্মৃতিকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে, সেটা এই একটা প্রশ্ন থেকেই বোঝা যায়। আর আধুনিকতার এই চাকচিক্যে আমাদের অতি প্রিয় জায়গাগুলোর গভীরে এমন আরও কত পেংওয়া বা অংখেংথা হয়তো চিরতরে হারিয়ে গেছে। যারা ইতিহাস নিয়ে আরও পড়াশোনা করতে চান, তাদের জন্য এই প্রশ্নটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। আজকের মতো আমাদের এই তথ্য অনুসন্ধান এখানেই শেষ করছি। আমরা শুধু মূল লেখাটির বিশ্লেষণ করে তুলে ধরলাম, এর পেছনে সত্য খোঁজার দায়িত্ব এখন মানুষের। খুব জলদি নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। বিদায়।